বিশালের হাতে আটকে গেল কিন্তু ইস্টবেঙ্গল। এক গোলে ডার্বি জিতলো মোহনবাগান। আজকে তো দুর্দান্ত আমরা ডার্বি ম্যাচ দেখেছি। হ্যাঁ, এটাকেই দুর্দান্ত ডার্বি বলতে হয়, কারণ ডুরান্ট কমিটি চেয়েছিল তো এরকম একটা ডার্বি করতে, যেখানে ওই যাহক তাহক করে খেলাটা হবে, আর যাই হোক আমাদের তো কিছু প্রফিট হবে। এইভাবেই ডুরান্ট কাপের ডার্বিটাকে আয়োজন করা হয়েছিল। তো আজকে ডার্বি ম্যাচ নিয়ে কথা বললে আমরা জানতাম যে দুটো দলের কিন্তু ফার্স্ট 11 সেখানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে ডার্বি হবে, কিছুটা সিএফএল টাইপের, ওই সিএফএল এর থেকে একটু আপগ্রেড। সেই জন্য ডুরান্ট কাপে অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু দুটো দল তাদের প্লেইং 11 সাজায়। সেখানে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে যাদের কথা বলেছিলাম প্রত্যেকজন, মানে দুটো দলের 11-11, 22 জন প্লেয়ার কিন্তু সেম ছিল, কোনো রকম পরিবর্তন কিন্তু হয়নি। তো সেই রকম প্লেইং 11 নিয়েই নেমেছে। এবার ফার্স্টের দিকে আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গল প্রথম 10 থেকে 15 মিনিট কয়েকটা অ্যাটাক করেছিল। এবার ইন্ডিয়ান আমাদের প্লেয়ারদের থেকে প্রচুর তারা অ্যাটাক করবে, প্রচুর তারা স্কিল দেখাবে, ডমিনেট করবে, হয় না। সেই মনে হচ্ছিল কোথাও গিয়ে যে আমাদের পাড়ার খেলার মতন, যেখানে বল সবাই দৌড়াচ্ছে। আবার কিছু কিছু সময় কিছু কিছু প্লেয়ার একটু ভালো করছিল। আমি তো বলবো যে আজকে আনোয়ার আলী, তার হাতে কিন্তু ক্যাপ্টেনশিপের দায়িত্ব ছিল। তো আনোয়ার সেখানে সঠিক কিছু পাস বাড়াচ্ছিল। আনোয়ারের পাশে আজকে সন্দীপ খেললো, সন্দীপ মান্ডি, সেও কিন্তু ভালো করেছে। তো যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, প্রথমের দিকে কিন্তু একটা ভালো সুযোগ সেখানে রোহিত দানু পেয়েছিল, বল কিন্তু রাখে সেখানে কিন্তু এডমন্ডের জন্য, কিন্তু এডমন্ড সেখান থেকে বল কোনোরকমভাবে অন টার্গেট মারতে পারে না, রাহুল ভেকে কিন্তু ক্লিয়ার করে দেয়। তো রাহুল ভেকের জন্য কিন্তু আজকে ডুরান্ট কাপের প্রথম ম্যাচ, এবং হ্যাঁ তার ডেবিউ সিএফএল এ হয়ে গেছে। তো এই ম্যাচটা কিন্তু রাহুল ভেকের জন্য ভালো গেছে। রাহুল ভেকের যে এজ নিয়ে আসছে, তাকে যদি সাইড ব্যাক খেলানো হয় চাপ হবে। তো সেন্টার ব্যাকে বারবারই কিন্তু আমরা দেখতে পেয়েছি রোহিত দানু যখনই অ্যাটাকে যাচ্ছিল তখন কিন্তু সেখানে রাহুল ভেকে তাকে কিন্তু কড়া ম্যান মার্কিং করছিল, খুব একটা নড়াচড়া করতে দেয়নি। হ্যাঁ, রোহিত দানু দু একবার কাটিং করে ভেতরে এসে বল রাখার চেষ্টা করছিল, কিন্তু সেখানে আবার মেহতাব সিং, যে একটা টিমের যদি ডেপথ ভালো হয়, ইন্ডিয়ান প্লেয়ারদের স্কোয়াড যদি ভালো হয়, সেখানে কিন্তু তাদের টুর্নামেন্টে অনেক সহজ হয়ে যায়। সেখানে অবশ্যই মোহনবাগান ম্যাচের আগেই বারবার বলছিলাম যে তাদের ইন্ডিয়ান ব্রিগেড কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অন পেপার অনেকটা ভালো, এবং সেটা আজকে আমরা মাঠের মধ্যেও দেখতে পেয়েছি। তো যেখানে বারবারই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেই জায়গাটা আমার বড্ড চোখে লাগছিল, জয়গুপ্তা। হ্যাঁ, জয়গুপ্তার উচ্চতা রয়েছে, জয়গুপ্তার ফিজিক্যাল এবিলিটি রয়েছে, কিন্তু জয়গুপ্তার মাঝে মাঝে বলের কন্ট্রোল এমনভাবে লুজ করছে ভাই, মানে সেখানে খুব ভালো আজকে সন্দীপ এবং আনোয়ার খেলেছে বলে ইস্টবেঙ্গল আরও বেশি গোল খায়নি। কিছু জায়গায় জয়গুপ্তা বেটার করেছে, অ্যাটাকিংয়ে যখন যাচ্ছে, অ্যাটাকিংয়ে বলগুলোকে তুমি ভালোভাবে রাখো। ওই তুমি দৌড়ে গিয়ে বল লুজ করে ফেললে, তারপর এমন জায়গায় লুজ করে ফেললে সেখানে বারবার এসে অ্যাটাক হয়ে যাচ্ছে, সেটা চাপের ব্যাপার। টেকচাম অভিষেক বারবার কিন্তু বলে বলে বিট করছিল সেখানে জয়গুপ্তাকে। জয়গুপ্তা চলছে না। এবার সময় দিতে হবে। আমি প্রথম ম্যাচে কোনো প্লেয়ারকে খারাপ বলতে পারবো না, জাস্ট এই 3 থেকে 4 দিনের অনুশীলন বলতে গেলে সেখানে বলা যাবে না কোনো প্লেয়ারকে ভালো খারাপ বলা যাবে না। এবার অনেকে কমেন্ট বক্স ওপেন রয়েছে, ভালো খারাপ বলতে পারো। হ্যাঁ, পারফরমেন্স কম বেশি হয়েছে, এটুকু বলতে হয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে যে আজকে 100% পাওয়া যাবে না, সেটা প্রত্যেকটা মোহনবাগান, প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকরা জানতো। তো তাদের কাছ থেকে যদি ওই 50% 60%ও পাওয়া যায় তাহলেই ভালো। তো সেই জায়গাতে কিন্তু জয়গুপ্তাকে দেখে একটু আমার খারাপ লেগেছে। এছাড়া যদি আমি কথা বলি, লালচংনুঙ্গা কিছুটা বেটার। আমি লালের থেকে এই সমস্ত ডার্বি ম্যাচের মতন ম্যাচে অনেক বেশি মাথা গরম করতে দেখি, অনেক বেশি মানে নিজেকে মোটিভেট করে ফেলে, ওভার মোটিভেট যাকে বলে। তো সেটা কিন্তু অনেকটা কম, অনেকটা মাথা ঠান্ডা করে খেলেছে। লিস্টনকে কিন্তু বারবার কিন্তু বলে বলে আটকেছে, লিস্টনকে নড়তে দেয়নি কিন্তু সেখানে লালচংনুঙ্গা। তা না হলে সেখানে লিস্টনের যদি আগের ছন্দে লিস্টনও থাকতো, তো লিস্টন কিন্তু বলে বলে সেখানে লালকে বিট করে দিত। কিন্তু ওই জায়গাটা কিন্তু যে ডুয়েলটা হচ্ছিল সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর আরেকদিকে কিয়ান ছিল, তো কিয়ানও কিন্তু সেই বলতে গেলে বারবারই ভিতর দিকে ঢুকে আসছিল। সেখানে কিন্তু রোহিত কুমারের কাজ ছিল কিয়ানদের মতন প্লেয়ারদের আটকানো। ভাই রোহিত কুমার কি করছিল, কিছু কিছু জায়গায় রোহিত কুমার ভালো করেছে, আমি বলবো না রোহিত কুমার অত্যন্ত খারাপ করেছে। কিছু জায়গায় বলা হচ্ছে দেখবে অত্যন্ত খারাপ করেছে, আমি বলবো না অত্যন্ত খারাপ করেছে। রোহিত কুমারের খেলার ধরনটাই এটা। রোহিত কুমার তোমাকে একদম ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলবে, নোংরা ফুটবল খেলবে। প্রণয় হালদার, রোহিত কুমার, দীপক তাংড়ি, এদের খেলার ধরনটাই এটা। এরা ঠিক ডিফেন্সের সামনে এমন একজন প্লেয়ার হিসাবে থাকবে
যে কিন্তু এই নোংরা খেলাটা খেলবে, ট্যাকটিক্যাল ফাউল করবে, সামনের দিকে কিছু বল বাড়াবে বা অপোনেন্ট প্লেয়ারদের অ্যাটাককে আটকাবে, সেটার দিক থেকে রোহিত সেরাটা দিতে পারেনি। কিন্তু যতটুকু রোহিত দিয়েছে ঠিক আছে, আরেকটু সময় সুযোগ দিলে বেটার করার মতন কিন্তু রোহিতের ক্ষমতা রয়েছে। এবং রোহিতকে দেখে যেটা আজকে মনে হলো, ফিটনেসের ধারে কাছে নেই, মানে রোহিত কুমার দৌড়াতে পারছে না, যেটা দেখে সব থেকে খারাপ লাগলো। এইগুলো একটুখানি বড্ড চোখে লাগলো। কিন্তু সেই জায়গায় সন্দীপ মান্ডি দু তিনটে এত সুন্দর ক্লিয়ারেন্স করেছে। একটা ক্ষেত্রে মানবীর বল নিয়ে উঠে আসছিল, কোনো ডিফেন্ডার ছিল না, আনোয়ারও অনেকটা ডিস্টেন্স ছিল, সেখানে সন্দীপ যেভাবে স্লাইড করে বল বার করলো, দারুণ লেগেছে। অনেক দিন বাদে এরকম একজন প্লেয়ারকে দেখা গেল যে খুব সুন্দর মাথা ঠান্ডা করে ডিফেন্স করেছে। আনোয়ারের সঙ্গে যে জুটিটা, মানে এই প্রথম ম্যাচে এরকম যদি জুটি হয় ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু খুব ভালো হবে। এবং সন্দীপ কিন্তু সেন্টার ব্যাক নয়, সন্দীপ সাইড ব্যাক, তাকে সেন্টার ব্যাকে খেলিয়ে দেওয়া হয়েছে কারণ অপশান কম। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে সন্দীপের খেলা। আর এছাড়া যদি আমরা মিডফিল্ডে কথা বলি, মিডফিল্ডে জিকসানের মতন খেলেছে। জিকসানকে তোমরা কোনোদিনই বলতে পারবে না যে ভীষণ ভালো খেলেছে জিকসান, আবার কোনোদিনই বলতে পারবে না যে জিকসান কিছু করতে পারছে না। জিকসানের মতন খেলেছে। জিকসান সেন্টার ব্যাকে দিলে জিকসান আরও ভালো খেলে। তো সেক্ষেত্রে জিকসান দু একটা ক্ষেত্রে কিন্তু বল নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিটনেসে কাছাকাছি জায়গায় আসতে পারেনি। সেই জায়গায় আমার বিপিন খেলছিল, বিপিন বাবু কয়েকটা ক্ষেত্রে উপরে ওঠানামা করছিল, দু একটা ক্রস করছিল যেগুলো বেশ ভালো লাগছিল। কিন্তু আরেকটু সময় দিতে হবে। বিপিনের যদি লাস্ট সিজনের পারফরমেন্স আর আজকের ম্যাচের পারফরমেন্স বলো, দুটো অনেকটাই পার্থক্য রয়েছে। এছাড়া রোহিত দানুকেও বলবো না যে খুব ভালো কিছু করেছে আবার খুব খারাপও কিছু করেছে। রোহিত দানুরও ওই একই মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার। কিন্তু রোহিত দানুর মধ্যে যেটা সব থেকে ভালো গুণ, যে চ্যালেঞ্জ, আমি সহজে ছেড়ে দেবো না, এটা কিন্তু একটা সব থেকে পজিটিভ ব্যাপার। পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, আরেকটু সময় দিলে রোহিত দানু কিন্তু খারাপ অপশান হবে না। কিন্তু যখন ইস্টবেঙ্গল গোলটা খেলো, সেক্ষেত্রে রোহিত দানু রোহিত কুমার দুই রোহিত মিলে কিন্তু ভাই গোল খাইয়ে দিয়েছে। প্রথমে রোহিত দানু কি করছিল কে জানে, সেখান থেকে কিয়ান বল নিয়ে নেয়, কিয়ান সেখানে অ্যাটাক করে, সেখানে মানবীর কিন্তু আনোয়ারকে পুরোপুরি একদম বডিতে নিয়ে ব্লক করে দেয় এবং সেখানে সাহালের জন্য ফ্রি বল ছিল, সেখান থেকে রোহিত কুমার পেছন থেকে আসতেই পারলো না, তো সেখানে গোল হয়ে গিয়েছিল। গোল নিয়ে কিছু বলার নেই। তার গোল খেয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল অনেকগুলো অ্যাটাক করে। আমি বিশেষত বলবো পিভি বিষ্ণু নামার পর মোহাম্মদ বাসিম রাশিদ ভাই এই তো এসেছে নামার পর, বা পরবর্তীতে ড্যানি র্যামিরেস, পরবর্তীতে জেসিন নামার পর খেলা অনেক বেটার হয়েছে, অনেক বেটার খেলা হয়েছে। জেসিন যেভাবে অ্যাটাক করছিল, আমার তো মনে হয় ডেভিডের জায়গায় দিয়ে জেসিনকে প্রথম থেকে খেলালে ভালো হতো। এটা একটা মনে হয় ব্লান্ডার হয়ে গেল। এবার কোচ আমাদের থেকে অনেক বেশি জানে, অনেক বেশি বোঝে। কোচ মনে করেছে ডেভিডকে খেলানো দরকার, ডেভিড কিচ্ছু করতে পারেনি। একটা ক্ষেত্রে আমি ডেভিডকে দেখে মনে হয়নি যে ডেভিড গোল করার মতন জায়গায় গেছে। ডেভিড কটা বলে পা ছুঁয়েছে গুনে বলে দেওয়া যাবে। সেখানে জেসিন নামার পর কিন্তু জেসিন প্রচুর চেষ্টা করেছে, অ্যাটাক করেছে, দু একটা ক্ষেত্রে গোলের খুব কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিল। এবং হ্যাঁ, ইস্টবেঙ্গলের আজকে ব্যাড লাক, এটা বলতে হবে। সিজনের প্রথম ম্যাচে যেভাবে মানে শটগুলো মিস হয়েছে, আনোয়ারের হেডটা অনেক ক্লোজ ছিল, বাইরে গেল। সেখানে রাশিদ যেভাবে শট রেখেছিল, ভিসালের জন্য একটা সত্যি তালি দিতে হবে, মানে অসাধারণ ভিসাল কাইতকে লাগলো। বারবার যে ভিসাল যেভাবে সেভ করছিল, ব্রিলিয়ান্ট সেভ। রাশিদের যে সেভটা করেছিল ব্রিলিয়ান্ট সেভ, ওখান থেকে যদি না ওই বলটা টাচ দিত, বল গোলে চলে যাওয়ার মতন জায়গা ছিল, বা পিছন থেকে প্লেয়ার আসছিল সে তো বলে মিট করতোই, কোনো ডিফেন্ডার সেই জায়গায় ছিল না। বিশাল কিন্তু একার হাতে সেখানে আটকেছে। তারপরে ড্যানি র্যামিরেজের জন্য বলটা মনে হয় বিষ্ণু বাড়িয়েছিল, নালে কেউ একটা বাড়িয়েছিল, সেখানে ড্যানি র্যামিরেজ দারুণ কিন্তু বলটা রেখেছিল, সেখানে ওই পোস্টে লেগে ফিরে গেল। ভাই সিজনের প্রথম দিকে ইস্টবেঙ্গলের একটু বার পোস্টের সঙ্গে বেশি প্রেম থাকে, কিছু বলার নেই। আমি তো বলবো ড্যানি র্যামিরেজকেও আমার খুব ভালো লেগেছে, কারণ যতটুকু সময় পেয়েছে ড্যানি র্যামিরেজ, সেখানে যেভাবে সে অ্যাটাকে বিল্ড আপ করছিল, সেট পিসগুলো নো ডাউট ভালো রাখছিল, যেভাবে বল রাখছিল, একটু যদি সময় দেওয়া যায়। আমরা এএফসি 12 তারিখে এএফসি রয়েছে, সেখানে আমরা ড্যানি র্যামিরেজের থেকে আরো অনেক বেটার ফুটবল দেখব। তো এটা কিন্তু একটা আমার খুব ভালো লেগেছে। এবং ওভারঅল যদি দলের কথা বলো, দলগত ফুটবল থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান একই জায়গা ছিল। ইস্টবেঙ্গল মনে হচ্ছে 52% বল পজিশন, আর সেখানে মোহনবাগান একটু কম বল পজিশনে ছিল। দুটো দলই 13টা 14টা, মোহনবাগান মনে হচ্ছে 14টা, ইস্টবেঙ্গল 13টা শট নিয়েছে। দুটো দল শট অন টার্গেট 3টে করেছিল, কিন্তু এই ইস্টবেঙ্গলের জন্য একটু হলেও ব্যাড লাক ছিল, সেখান থেকে গোল আসেনি।
আর অবশ্যই প্রশংসা করবো আবারও ভিশালের, যেভাবে ভিশাল সেভ করেছে, একের পর এক সেভ করেছে, ভিশালের প্রশংসা করতে হবে। খুব ভালো লাগলো ভিশালের খেলা। ওভারঅল দেখতে গেলে ইস্ট বেঙ্গলের খেলা কেউ বলবে না খুব খারাপ লেগেছে। এই 3 দিনে ভাই এর থেকে ভালো খেলা যায় না। যেটা খেলেছে খুব ভালো হয়েছে, ডুরান্ড কমিটি খুব খুশি হবে, সমর্থকরা মাঠে গেছে, এরকম একটা ম্যাচ হয়ে গেল প্রথমের দিকেই। ওভারঅল এরকমই বলার। এবং আমি বলবো হাবাস কিন্তু তার যে রকম প্ল্যানিং করেছিল, প্ল্যানিংয়ে ঠিক হাই প্রেসিং ফুটবল শেষের দিকে খেলেছে, এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ারকে রেখেছে যাতে ম্যাচের রঙকে পরিবর্তন করা যায়, বিষ্ণু জেসিনদের পরবর্তী সময় নামানো সঠিক। আর খুব বেশি কিছু অপশান ছিল না যাদের নামিয়ে দেওয়া যেতে পারতো। তো এই জায়গাতে কিছু প্লেয়ারকে বুঝতে হবে যে সিজন বড়, শুধু ডুরান্ড কাপ প্রি সিজন টুর্নামেন্ট ভেবে লাভ নেই, সামনে প্রচুর ম্যাচেস রয়েছে, সেখানে নিজেকে ভালো করতে হবে। তা না হলে সেকেন্ড অপশানগুলোও কিন্তু রেডি রয়েছে, তারা যে কোনো মুহূর্তে প্লেইং 11-এ আসতে পারে। তো এটাই বলা ছিল এই ভিডিওতে। তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল। কার পারফরমেন্স ভালো লেগেছে, কীরকম ডার্বি তোমরা এনজয় করলে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।